ময়নাপুর। ইতিহাসের শূন্যস্থানগুলি মানুষের মন অতি সহজে কিংবদন্তির সৌধ রচনা করে ভরাট করে নেয়। এরকম শূন্যতা ভরাটের নিদর্শন বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরলে অসংখ্য দেখা যায়। শুধু তাই নয়, একই কিংবদন্তি স্বচ্ছন্দে বিভিন্ন স্থানে বিচরণ করে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার ময়নাপুর গ্রাম এই রকম বিচিত্র সব কিংবদন্তির ঐশ্বর্যমণ্ডিত। ধর্মমঙ্গল কাহিনীর রাজা লাউসনের রাজধানী শূন্যপুরাণ রচয়িতা রামাই পণ্ডিতের গ্রাম ইত্যাদি জনশ্রুতিকে আশ্রয় করে ময়নাপুর নিজের অলিখিত ইতিহাস নিজেই রচনা করেছে। সাধারণ মানুষ আর যারই কাঙ্গাল হোক, কল্পনার কাঙাল যে নয় তার প্রমাণ বাংলার অন্যান্য গ্রামের মতন ময়নাপুরে এলেও বোঝা যায়। কিন্তু জনশ্রুতি যে কেবল শূন্যতায় বিচরণ করে তার কোনো জটশিকড় নেই, তা সবসময় সত্য নয়। অলিখিত ইতিহাসের অনেক প্রয়োজনীয় উপাদান কিংবদন্তির মধ্যে আত্মগোপন করে থাকতে পারে, একথা আগেও বলেছি। তবে কিংবদন্তির চোরাবালিতে ইতিহাস সন্ধানীদের খুব সাবধানে চলতে হয়। এই কথা মনে করে বিষ্ণুপুর থেকে ময়নাপুর গিয়েছিলাম। অনেকটা পথ। বিষ্ণুপুর থেকে দক্ষিণ পূর্ব কোণে প্রায় 12-14 মাইল পথ হবে। সুবিস্তৃত শালবনের কোল ঘেঁষা বাঁকুড়ার নিরস রুক্ষ মেটে পথ, যেমন উগ্র তেমনি কঠিন, বাহন দ্বিচক্রযান। ময়নাপুর পৌঁছে সবই দেখলাম। লাউসেনের রাজধানী ও শূন্যপুরাণ রচয়িতার বাসস্থান হতে হলে যেসব ঐতিহাসিক স্মৃতির নিদর্শন থাকা দরকার তার প্রায় সবই ময়নাপুরে আছে। যেমন আছে মেদিনীপুর জেলার তমলুক থেকে কিছু দূরে ময়নাগড়ে রাজা লাউসেন ও রামাই পণ্ডিতকে নিয়ে ময়নাপুর ব্র্যাকেটে বাঁকুড়া ও ময়নাগড়ে ব্র্যাকেটে মেদিনীপুর যে দ্বন্দ্ব, সেই একই দ্বন্দ্ব কবি চণ্ডীদাসকে নিয়ে ছাতনা ব্র্যাকেটে বাঁকুড়া ও নানুরের ব্র্যাকেটে বীরভূম মধ্যে রয়েছে। দীর্ঘকাল ধরে এই বাদ প্রতিবাদ চলে আসছে। এখানে সেরকম কোনো বিতর্কের অবতারণা করবার কোনো ইচ্ছা নেই আমার, এবং দ্বন্দ্বের অবসান ঘটানোরও সাধ্য নেই। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ইত্যাদি জেলার মধ্যে এরকম আরও অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে কল্পিত বাদানুবাদের সৃষ্টি করা হয়েছে, যার কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না। ময়নাপুরের কথা বলি। ময়নাপুর পৌঁছবার পর গ্রামবাসীরা সব কিছু দেখালেন, আমিও দেখলাম। গ্রামে যাত্রাসিদ্ধি ধর্মরাজ ঠাকুর আছেন এবং তাঁর পণ্ডিত উপাধিধারী পূজারীরা রামাই পণ্ডিতের বংশধর বলে দাবি করেন। পণ্ডিতদের বাড়ি দেখলাম, যাত্রাসিদ্ধি ধর্মশিলা দেখলাম, তাঁর মন্দিরের ভগ্নস্তূপ ও বর্তমান চালাঘরের মন্দিরও দেখলাম। রামাই পণ্ডিতের বংশধরদের সকলকে দেখলাম। একটি নাতিদীর্ঘ পুকুর দেখলাম, নাম হাকন্দ দিঘি। স্থানীয় লোক হাকন্ত দিঘির জল গঙ্গা জলের মতন পবিত্র মনে করেন। দিঘির পাড়ে পাথরখণ্ডের একটি মন্দির দেখলাম, নাম হাকন্দ মন্দির। হাকন্দ পুকুরের মধ্যে দৃষ্টির অন্তরালে নাকি একটি মন্দির দীর্ঘকাল ধরে রয়েছে এবং সেখানে এক দেবী বিরাজ করেন। হাকন্দ মন্দিরের মধ্যে একটি পাথর চাপা গর্ত আছে, সেটি নাকি সুড়ঙ্গ এবং সেই সুড়ঙ্গ পথে নাকি পুকুরের তলায় মন্দিরে যাওয়া যায়। এই রকম সব নিদর্শন দেখে বাঁকুড়া নিবাসী শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায় প্রায় 30-35 বছর আগে বলেছিলেন, এই সকল কারণে আমি মনে করি মল্লভূমি লাউসেন ও রামাই পণ্ডিতের দেশ ছিল এবং তাহার মধ্যস্থলে ময়নাপুরী ময়নানগরের প্রাচীন স্মৃতি বহন করিয়া আসিতেছে। অবশ্য এটা আমার অনুমান মাত্র। ব্র্যাকেটে শূন্যপুরাণ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, বসুমতী সংস্করণ, পৃষ্ঠা 74, ব্র্যাকেট ক্লোজড। কেবল অনুমানের উপর নির্ভর করে এই ধরনের বিষয়ে কোনো ঐতিহাসিক ইঙ্গিত করাও যুক্তিসঙ্গত নয়। এককালে আমাদের দেশে ঐতিহাসিক গবেষণা
যখন বিশেষ প্রসার লাভ করেনি, তখন একদল পণ্ডিত কুলজি গ্রন্থ ও কিংবদন্তির দুই পক্ষ বিস্তার করে বাংলাদেশের ইতিহাসের শূন্য ভিটের উপর যদৃচ্ছা উড়ে বেরিয়েছেন। সরল বুদ্ধি গ্রাম্য লোকের সহজ কল্পনায় তারা প্রচুর ইন্ধন জুগিয়েছেন এবং সেই জন্য একই স্মৃতি বিজড়িত একাধিক ঐতিহাসিক স্থানের আজ বাংলাদেশে অভাব নেই। কিন্তু অনুমান ইতিহাস নয়, রাজা রাজরাদের হুকুমে লিখিত কুলজি গ্রন্থও ইতিহাস নয়, কিংবদন্তিও সম্পূর্ণ ইতিহাস নয়। এসবের যে কোনো ঐতিহাসিক মূল্য নেই তা নয়, বিচার বিশ্লেষণে তার মূল্য যাচাই করা রীতিমতো শ্রমসাধ্য ব্যাপার। ময়নাপুর প্রসঙ্গেও এই কথা মনে করা উচিত। কিংবদন্তির নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে ময়নাপুরের বাস্তব পরিবেশ থেকে তার ঐতিহাসিক ধারার কি ইঙ্গিত পাওয়া যায় তাই দেখা যাক। প্রথমত, ময়নাপুরের ভৌগোলিক অবস্থান বিশেষ উল্লেখযোগ্য। পূর্ব দিকে মাইল 25 দূরে হুগলি জেলার আরামবাগ মহকুমা এবং দক্ষিণে মাত্র 3-4 মাইল দূরে মেদিনীপুর জেলার সীমানা। ময়নাপুর কেন্দ্র থেকে 25-30 মাইল ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টানলে যে অঞ্চলটি পাওয়া যায়, সেখানে ধর্মপূজার প্রচণ্ড প্রতিপত্তি অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য। এর মধ্যে মেদিনীপুরের গড়বেতা, ঘাটাল অঞ্চল, হুগলি জেলার আরামবাগ মহকুমার অনেক স্থান পড়ে। কালচার জোন হিসাবে এই অঞ্চলটিকে ধর্মপূজার একটি অন্যতম জোন বলা যায়। উত্তরে বীরভূম থেকে বর্ধমান পর্যন্ত এরকম ধর্মপূজার নির্দিষ্ট অঞ্চল আছে। লক্ষণীয় হল ময়নাপুর, আরামবাগ, ঘাটাল কেন্দ্রের পর পূর্বে ও দক্ষিণে ধর্মপূজার অবিমিশ্র রূপ ক্রমে মিশ্রিত রূপ ধারণ করে ধীরে ধীরে যেন ভাগীরথীর পশ্চিম তীরে এসে মিলিয়ে গেছে। একটা বিশিষ্ট সংস্কৃতি ধারার প্রবল তরঙ্গোচ্ছ্বাস ক্রমে যেন বিলীন হয়ে গেছে গঙ্গার বুকে। কোনো বিশেষ একটি কেন্দ্রকে বা স্থানকে এই ধারার উৎসরূপে নির্দেশ করা অর্থহীন ও যুক্তিহীন। পরিষ্কার বোঝা যায় রাঢ় দেশের সুদীর্ঘ পশ্চিম সীমান্ত উত্তরের সাঁওতাল পরগনা থেকে দক্ষিণের ছোটনাগপুর পর্যন্ত বিস্তৃত অনার্য নিষাদ সংস্কৃতির অন্যতম মহাকেন্দ্র থেকে অজস্র শাখা প্রশাখা বিস্তার করে এই সংস্কৃতি ধারার প্রবাহ পশ্চিম থেকে পূর্বে এসে ভাগীরথী সঙ্গমে মিশে গেছে। এই সংস্কৃতি ধারার একটা নিটোল নিজস্ব রূপ আছে, যা বাংলাদেশের আর অন্য কোনো অঞ্চলে নেই। ব্রাহ্মণ্য ধারার বা তথাকথিত আর্য ধারার প্রাধান্য এখানে যে কত নগণ্য তা শহর ছেড়ে গ্রামাঞ্চলে ঘুরলে বুঝতে পারা যায়। উপরতলার সংস্কৃতি যে প্রধানত ব্রাহ্মণ্য সংস্কৃতি তা বুঝতে এতটুকু কষ্ট হয় না। শুধু তাই নয়, ব্রাহ্মণ্য সংস্কৃতিকে যে পদে পদে কিভাবে তথাকথিত অনার্য সংস্কৃতির সঙ্গে আপোষ করতে হয়েছে, রাঢ় দেশ বোধহয় তার অন্যতম প্রধান ঐতিহাসিক সাক্ষী। শুধু ময়নাপুরেই ধর্মঠাকুর অজস্র দেখা যায়। যাত্রাসিদ্ধি ধর্মশিলার সঙ্গে অনেক ধর্মশিলা একত্রে পূজিত হন। নানা নামে তাঁরা পরিচিত: বাঁকুড়া রায়, ক্ষুদি রায়, শীতল নারায়ণ, চাঁদ রায় ইত্যাদি। একসময় বিভিন্ন স্থানে তাঁদের পূজা হতো। পূজারী অভাবে এখন সকলে ময়নাপুরের প্রধান ধর্মরাজ যাত্রাসিদ্ধির আশ্রয় নিয়েছেন। বাঁকুড়া রায়ের একটি স্বতন্ত্র সুন্দর ইটের কারুকাজ করা মন্দিরও আছে, অন্তত শতাধিক বছরের প্রাচীন মন্দির। হয়তো ধর্মপূজার এই আঞ্চলিক আধিপত্যের জন্যই এবং ময়নাপুরের ঐতিহাসিক নাম সাদৃশ্যের জন্য ময়নাপুর গ্রামটিকে কেন্দ্র করে ধর্মমঙ্গল কাহিনীর রাজা লাউসেন ও শূন্যপুরাণ রচয়িতা রামাই পণ্ডিতের উপকথা রচিত হয়েছে। হওয়া আশ্চর্য নয়, ধর্মের মূর্তিগুলি সবই কূর্মমূর্তি ও শিলামূর্তি। ছোট বড় মাঝারি নানা রকমের মূর্তি যাত্রাসিদ্ধির কাছে আছে। তার মধ্যে একটি মূর্তি পূজারী পণ্ডিতরা পূজা করেন। মূর্তিটি গ্রাম থেকে কুড়িয়ে পাওয়া একটি সুন্দর বুদ্ধ মূর্তি। শুনলাম এরকম নাকি আরও বুদ্ধ মূর্তি এখানে পাওয়া গিয়েছিল, সেগুলি স্থানান্তরিত হয়েছে।
ধর্ম ঠাকুরের অসংখ্য মূর্তির সঙ্গে ময়নাপুরের এই বুদ্ধ মূর্তিগুলি সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক সম্পদ বলে আমি মনে করি। অন্তত রাজা লাউসেন ও রামাই পণ্ডিতের কাহিনী সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। এই বুদ্ধমূর্তির সঙ্গে আরও যেসব আচার অনুষ্ঠান ও উৎসব পার্বণের নিদর্শন আছে ময়নাপুরে, সেগুলি মিলিয়ে দেখলে এই অঞ্চলের যে ঐতিহাসিক ধারার আভাস পাওয়া যায় তারও গুরুত্ব আছে। ময়নাপুর গ্রাম অব্রাহ্মণ প্রধান গ্রাম। গ্রামে ব্যাঘ্রক্ষত্রিয় ব্র্যাকেটে তেঁতুলে, কাঁসাইকুলে, ওমিয়েটে ব্র্যাকেট ক্লোজ, হাড়ি, ডোম প্রভৃতিদের বাস যথেষ্ট আছে। গ্রাম দেবতাদের মধ্যে মনসা, চণ্ডী, শীতলা, কুদ্রা, বরম ও ভৈরবী প্রধান। গ্রামের মধ্যে গাছতলায় সবচেয়ে জাগ্রত দেবী চণ্ডী বিরাজ করেন। পাঁচমুড়োর ব্র্যাকেটে বাঁকুড়া কুম্ভকারদের তৈরি মাটির হাতিঘোড়াই সর্বত্র দেখা যায় চণ্ডী মনসা ভৈরব রূপে বিরাজমান। গ্রামের পশ্চিম দিকে যজ্ঞেশ্বর শিব ও রক্ষাকালী আছেন, জাতি বর্ণ নির্বিশেষে সকলেরই উপাস্য দেবতা। শিবের কাছে চড়কের গাজন হয় ধুমধাম করে। দুর্গাপূজা, কালী পূজাও সমারোহে অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য হল কালীপূজার পর ধীবররা ডাকাতে কালীর পূজা করে এবং কালীর প্রতিমূর্তি হল নরমুণ্ডের উপর প্রথিত ত্রিশূল। গ্রামের অন্যতম জমিদার বংশ মুখোপাধ্যায়দের গৃহের সংলগ্ন কালী ঠাকুর ও তান্ত্রিক সাধকের পঞ্চমুণ্ডির আসন আছে। এই বংশেরই পূর্বপুরুষ দেওয়ান চণ্ডীচরণ বহুদিন নিঃসন্তান থাকায় শ্মশানে কালী সাধনা করে কালীপ্রসাদ নামে পুত্র লাভ করেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকের কথা। এই কালীপ্রসাদ বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন। ময়নাপুরে কালী মন্দির এবং তারই পাশে দুটি শিবলিঙ্গ কালীপতি ও কালীগতি নামে তিনিই প্রতিষ্ঠা করেন। লোকে তাঁকে কালীরাজা বলে ডাকত। কমলাকান্ত ও রামপ্রসাদের মতন তিনিও অনেক শ্যামাসঙ্গীত রচনা করে গেছেন। শোনা যায় কালী সুধা সিন্ধু নামে একখানি তন্ত্রগ্রন্থ তিনি রচনা করেন এবং কুলবধূ ইব ব্র্যাকেটে কুলবধূর মতন অতি গোপনে সেটি রক্ষা করতে বলে যান। ময়নাপুর গ্রামে বুদ্ধ ধর্ম ও তন্ত্রের এই বিকাশ থেকে যে সংস্কৃতি ধারার ইঙ্গিত পাওয়া যায় তার বিশেষ গুরুত্ব আছে। ময়নাপুর বাঁকুড়া জেলার তথা মল্লভূমের একটি প্রাচীন সংস্কৃতি কেন্দ্র। কুদ্রা, বরম, ভৈরব ইত্যাদি অনার্য সংস্কৃতির সুস্পষ্ট নিদর্শন। বজ্রাসনে উপবিষ্ট একাধিক বুদ্ধমূর্তি এককালে এই স্থানে বজ্রযানের প্রাধান্যের সূচনা করে। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত তান্ত্রিক ধর্মের প্রাধান্য এই ধারার স্বাভাবিক পরিণতি বলেই মনে করা যেতে পারে। চণ্ডী কালী, আখড়া কালী, ডাকাতে কালী, পঞ্চমুণ্ডির আসনে সাধনা ইত্যাদি তার প্রমাণ এবং ধীবর থেকে মুখোপাধ্যায় পর্যন্ত ময়নাপুরের সকলে উগ্রতান্ত্রিক উপাসক। নরমুণ্ডের উপর ত্রিশূল আজও কালীর প্রতীকস্বরূপ পূজিত হয়। শিব যেমন সর্বত্র থাকেন তেমনি আছেন, কিন্তু তাঁর পাশে রক্ষাকালী আছেন। এরই মধ্যে ধর্মপূজার প্রাধান্য দুর্বোধ্য নয়। ইতিহাসের একটা ধারাবাহিক উত্থান পতনের চিহ্ন ময়নাপুরের এইসব নিদর্শনের মধ্যে রয়েছে। তার সাংস্কৃতিক গুরুত্ব আছে। ঐতিহাসিক অনুসন্ধানীরা অনেকেই যখন রাজা লাউসেন ও রামাই পণ্ডিতের ঐতিহাসিক অস্তিত্বেই সন্দেহ করেন এবং যারা করেন না তাদের মধ্যেও যখন তাদের প্রকৃত সত্তা ও কাল নির্ণয় নিয়ে মতভেদ আছে, তখন ময়নাপুর প্রসঙ্গে তার গুরুত্ব দেওয়া উচিত নয়। তার চেয়ে ময়নাপুরের সাংস্কৃতিক গুরুত্ব অন্য দিক দিয়ে যেভাবে নির্দেশ করার চেষ্টা করেছি মনে হয় তার যৎকিঞ্চিৎ মূল্য থাকলেও থাকতে পারে। ময়নাপুরের ইতিহাস থেকে মনে হয় বজ্রযানী বৌদ্ধ ধর্ম, ধর্ম ঠাকুর পূজা ও তান্ত্রিক ধর্ম এই ত্রিধারার মধ্যে কোনো গভীর যোগসূত্র আছে। ময়নাপুরের হাকন্দ মেলা, ধর্মোৎসব ইত্যাদি উল্লেখযোগ্য। কথিত হাকন্দ মন্দিরের কাছে কৈলাসের মৃন্ময় মূর্তিগুলি ব্র্যাকেটে পৌরাণিক মৃৎশিল্পের চমৎকার নিদর্শন। মধ্যে মধ্যে মূর্তিগুলি নতুন করে তৈরি করা হয়।
মৃৎশিল্পীর অভাবে ভবিষ্যতে আর হবে কি না বলা যায় না। মল্লভূমের সমৃদ্ধিকালে বোঝা যায় ময়নাপুর সেই সমৃদ্ধির অন্যতম কেন্দ্র ছিল। মল্লভূম আজ অতীত ইতিহাসের অধ্যায় মাত্র। ময়নাপুরও তার একটি জীর্ণ পৃষ্ঠা ছাড়া কিছু নয়, যার পাঠোদ্ধার করা সত্যই কঠিন।